আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূরণ হলো, কিন্তু আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ হলো সে বিষয়ে একটু আলোচনা। তো আসল বিষয়টা হচ্ছে কী উদ্দেশ্যে কী লক্ষ্যে আসলে এই গণঅভ্যুত্থান হয়েছিল। এই হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এবং এখনও অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে প্রতিনিয়ত। তো আসলে আমাদের প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ হলো দেখা যাক। আসুন সে বিষয়ে একটু আলোচনা করি। তো আমাদের আসলে মূল প্রত্যাশাটা কী ছিল? মূল প্রত্যাশাটা ছিল যেটা আসলে দেশের আপামর জনসাধারণের একটা চাওয়া ছিল, সেটা হচ্ছে যে এই ফ্যাসিবাদী ব্যবস্থাটার আসলে বিলুপ, এই ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে পুনরাবৃত্তি না হয়, সেই জন্য এই যে ফ্যাসিবাদী যে একটা ব্যবস্থা ছিল, একটা কাঠামো ছিল, সেই কাঠামোটার পরিবর্তন। তো তার মধ্যে সেই কাঠামোর পরিবর্তনের মধ্যে যেমন আপনার বিচার বিভাগ, তারপরে হচ্ছে পুলিশ প্রশাসন, তারপর হচ্ছে সংবিধান, তারপর হচ্ছে নির্বাচন কমিশন, এই কিছু ব্যবসায়িক মহল আছে। তো আসলে ফ্যাসিবাদী হওয়ার জন্য যে যে সমস্ত কাঠামোগুলো আসলে ব্যবহার করা হয়েছিল, তো সেই সমস্ত সিস্টেমকে পরিবর্তন করাই ছিল আসলে আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। যেই লক্ষ্য উদ্দেশ্যর জন্য আসলে ছাত্র জনতা, লেখক, গায়ক, নাট্যকার বলেন, কৃষক, শ্রমিক, সবাই যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী তারা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং সেই গণ অভ্যুত্থান সফল হয়েছে। স্যার বিদায় নিয়েছেন। কিন্তু তার পরবর্তী অবস্থা যদি আসলে আমরা লক্ষ্য করি, যে যারা কিনা এই আন্দোলনে আসলে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এখনও হসপিটালের বেডে আসলে তাদের দিন কাটছে, তো তাদেরকে নিয়েও আসলে আসলে আমরা যে এই গণঅভ্যুত্থানের স্পিরিটটাকে এই অন্তর্বর্তী সরকার আসলে ধারণ করতে পারছে কি না আমি জানি না। যদিও তারা বলে যে হ্যাঁ আমরা স্পিড ধারণ করেই আছি, কিন্তু কাজের সেটার কোনো প্রমাণ অবশ্য আমরা দেখতে পাচ্ছি না। গতকাল যে যারা আহত অবস্থায় আছেন তাদেরকে নিয়ে যে কি একটা কাণ্ড হলো, তারা রাত 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করে বসেছিল। অবশ্য এটা তাদের আরও আগেই বসা উচিত ছিল, কিন্তু তারপরও তারাও ধৈর্য ধরেছেন। তো আমি মনে করি তাদের প্রতি আসলে কোনো গুরুত্বই দেওয়া হয় নাই। তার কারণ হচ্ছে এই 3 মাস পার হওয়ার পরেও এখনও যদি তাদেরকে এই তাদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন নিয়ে যদি আসলে রাস্তায় বসে থাকতে হয়, এটা আসলেই দুঃখজনক। তো এই জন্য তো আসলে এই যুদ্ধ, এই অভ্যুত্থান, এই সংগ্রাম কিন্তু করা হয়নি। যেটা প্রত্যাশা ছিল যে এই সরকার গঠনের পরপরই যে কথা ছিল যে তাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রায়োরিটি হিসেবে তাদেরকে সুস্থ করে তাদের যার যার কর্মস্থলে, যার যার বাড়িতে পাঠানো, সেই জিনিসটা আসলে আমরা মোটেই আসলে দেখতে পাইনি। তবে যাই হোক, এখন তো তাদেরকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে আসলে এই প্রতিশ্রুতি এবারও আসলে তারা রক্ষা করতে পারে কিনা। আশা করি পারাটাও উচিত, না হলে তাদের সাথে আসলে এই জাতির সাথে একটা প্রতারণা করা হবে আমি মনে করি। যদি এখানে আসলে বলা হচ্ছে যাকে আসলে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে, তিনি আসলে যে একজন বয়স্ক মানুষ, আসলে তার পক্ষে এইভাবে দৌড়দৌড়ি, ছোটাছুটি, সবার কাছে যাওয়া, তাদের কথাবার্তা শোনা, তাদের সমস্যার সমাধান করা, তো সেই বিষয়টা আসলে উপযুক্ত লোক সেখানে আমি মনে করি দেওয়া হয়নি। কিংবা তিনি আসলে ডাক্তারও না যে তিনি আসলে এগুলো বুঝবেন, ই করবেন, তাহলে তাকে কেন এখানে দেওয়া? এই সমস্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যুগুলোকে আমরা এখনও আসলে অ্যাড্রেস করতে পারছি না, কিংবা এর কোনো সমাধান আমরা এখনও দিতে পারিনি। যাই হোক, এখন এই সফলতার কথায় যদি আসি, তাহলে আসলে আমরা
সেই রকম দৃশ্যমান কোনো সফলতা আসলে আমরা এখন পর্যন্ত দেখি না। তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য সফলতা আমি মনে করি, সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতের কিছুটা পরিবর্তন আসছে, যে দেশের অর্থনৈতিক অবস্থাটা অন্তত ওই আকারে বৃদ্ধি না পেলেও স্থির অবস্থাটা বজায় আছে। তো সেজন্য আসলে সেটা একটা আলাদা জিনিস, কিন্তু এখন যে মূল যে সংকটগুলো দেখা দিচ্ছে, এগুলো আসলেই একটা বড় সংকট। তো এই সংকট মোকাবেলা করার জন্য এই সরকারকে আসলে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে কিনা, আমার মনে হয় যে এখন পর্যন্ত সেই উপযুক্ত পদক্ষেপ দেখা যায়নি। সরকারের নানা কর্মকাণ্ডে বিতর্ক, তো এইরকম যদি প্রতিনিয়ত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা বিতর্কের তৈরি হয়, তাহলে এই কাজ করার পরে এই বিতর্কটা তৈরি কেন হবে? আমার কথা হচ্ছে, আমি যে কোনো একটা সিদ্ধান্ত নেই, এটা আলোচনা করি আগে, আমি একটা প্রস্তাবনা রাখি, যেহেতু এখানে এই সরকারকে সবাই, সমস্ত রাজনৈতিক দল সহযোগিতা করছে, ছাত্র সংগঠন সহযোগিতা করতেছে, তো সেই ক্ষেত্রে একটা প্রতিশ্রুতি ছিল যে সরকার যাই করুক না কেন সেটা সবার সাথে আলোচনা সাপেক্ষে করা হবে, যাতে করে এই সরকারে আসলে যারা আছে, এই সরকারের উপদেষ্টা যারা আছে, তারা সবাই আসলে এই রাষ্ট্র পরিচালনায় কারোরই ওইভাবে অভিজ্ঞতা নাই। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আসলে যারা রাষ্ট্র পরিচালনায় ছিল, তাদের একটা মতামত পরামর্শের অবশ্যই দরকার আমি মনে করি। কিন্তু দেখা গেল যে আসলে সেই কথা বলেও আসলে সেটা কোনো কার্যকরী কোনো ভূমিকা আসলে আমরা দেখলাম না। তো যার ফলে প্রতিনিয়ত এই যে সরকারের সমস্ত কর্মকাণ্ডে আসলে বিতর্কের জন্ম দিচ্ছে। তো এখন এই বিতর্কের জন্ম দেওয়ার পরে আপনি একটা জিনিসকে আমলে নিবেন, কিংবা সেইটাকে আবার পুনর্বিবেচনা করবেন, ঠিক করবেন, তাহলে এই পুনর্বিবেচনা, এটা যদি আসলে সেই কাজটা করার আগে, একটা নিয়োগ করার আগে যদি আপনি সেই আলোচনাটা করতেন, তাহলে আমার মনে হয় যে এই বিতর্কটা তখন হওয়ার পরে যদি সেখানে কোনো ভুল কিছু হইতো, সেটা সমাধান করা যাইতো, এই রকমের অস্থিরতা হতো না। তো এখন আপনি নিয়োগ দেওয়ার পরে এটা নিয়ে বিতর্ক আসছে, সেটা নিয়ে আবার আপনারা তৎপর হচ্ছেন। তো দিন শেষে আসলে আপনাদের কাজের ব্যাঘাত হচ্ছে। তো সাধারণ জনগণ আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে আসলে বারবার দিনে দিনে আসলে তারা পিছিয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দল এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র সরকার এখন কেন জানি প্রত্যেকের জায়গা থেকে আসলে তাদের দিনে দিনে আসলে দূরত্ব বাড়ছে। তো এই দূরত্ব বাড়ার সবথেকে মূল কারণ আমি যেটা মনে করছি, সেটা হচ্ছে যে যেই কমিউনিকেশন হওয়ার কথা ছিল, কিংবা যে কমিউনিকেশনের প্রত্যাশা সমস্ত রাজনৈতিক দলগুলো নানান আলোচনায়, নানান টকশোতে যে যেখানে পারছে সেইভাবে আসলে বলে আসছে যে প্রতিনিয়ত, এবং সেটা খুবই যে কোনো ইস্যুতে যেন সমস্ত রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, ছাত্র সংগঠন সবাইকে মিলে যেন আসলে আলোচনা করা হয়। যত বেশি আলোচনা করা হবে, তত আসলে এই সরকারের এই সংস্কার যেটা বলি আমরা, সেই সংস্কারটা আসলে তত দ্রুতই আমি মনে করি আগায় নেওয়া সম্ভব এবং আগায় যাবে আমি মনে করি। তো সরকার এখনও সেই দিকে আসলে হাঁটে নাই আমি মনে করি। অবশ্যই তার হাঁটা উচিত, নয়তো দেখা গেছে এই ধরনের অস্থিরতা আসলে দিনে দিনে আরও বৃদ্ধি পাবে, যাতে করে সরকারের কাজের ক্ষতি হবে, সরকারের ইমেজ নষ্ট হবে। টেকনিক্যালি সরকারকে সরকারকে ব্যর্থ করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলো, আসলে যতটুকু সাপোর্ট তাকে দিয়েছেন। তো এখন আবার সেই পরিমাণ তাকে আসলে ব্যর্থ করা হচ্ছে, আর ব্যর্থ করাটা আসলে আমার মনে হয় স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে জনগণের যেই আশা প্রত্যাশা, সেটা কোনো একটা কাজই তো এখন পর্যন্ত আসলে ওইভাবে দৃশ্যমান না, কিংবা এই সরকারের উপদেষ্টারা যারা আসেন, তাদের যে আসলে কাজের গতি, এই গতিটা তো আসলে তাদেরকে তো এই গতিতে কাজ করার কথা না, যেহেতু এটা কোনো স্বাভাবিক সরকার না, এটা কোনো নির্বাচিত সরকার না, এটা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে জনসমর্থনের একটা সরকার। তাহলে তার কাজের স্পিডটা থাকা উচিত ছিল একটা স্বাভাবিক সরকারের থেকে দ্বিগুণ। যদিও এখানকার আসলে বর্তমান পরিস্থিতি একটু অস্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হলেও সেই অস্বাভাবিককে আসলে স্বাভাবিক করাটাই হলো আসল উদ্দেশ্য, আসল কাজ। তো সেটা করতে আমার মনে হয় যে আসলে এই ধীরগতি এবং প্রচণ্ড রকমের ধীরগতি, এই ধীরগতির ফলে আসলে সাধারণ জন আকাঙ্ক্ষা দিনে দিনে আসলে কমে যাচ্ছে, এবং এই সরকারের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলো
আসলে নির্বাচনের একটা চাপ প্রয়োগ করতেছে। আমি মনে করি এই চাপ প্রয়োগটা আসলে তাদের উপরে আরও আসবে যদি সরকার আসলে তার কর্মকাণ্ডকে আসলে গতি না বাড়ায়। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে বারবার একটা রোড ম্যাপ চাওয়া হচ্ছে, বিশেষ করে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই মুহূর্তে আসলে সরকার গঠন করার মতোই একটা দল। তো জানি না আসলে নির্বাচনে কী হবে, তবে ধরে নেওয়া যায় যে বিএনপি এই মুহূর্তে সবথেকে বড় স্টেক হোল্ডার। তো সেক্ষেত্রে তারা আসলে রোড ম্যাপ চাচ্ছে, এবং এই রোড ম্যাপের কথা কিন্তু এখন সর্ব জায়গা থেকেই আসলে উঠে আসছে। তো কেন জানি না আসলে সরকার এটাকে প্রকাশ করতেছে না, কিংবা এটা আমি মনে করি যে সরকারের জন্য ভালো, যেহেতু নির্বাচন তো দিতেই হবে, আজ হোক কিংবা কাল হোক, 2 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে একটা নির্বাচন তো দিবে। তো আপনি রাজনৈতিক দলগুলোকে আসলে তাদের একটা নির্দিষ্ট একটা ম্যাপ যদি আপনি প্রস্তাবনা করেন, আপনি সাহস নিয়ে বলেই ফেলেন যে হ্যাঁ আপনি 5 বছর থাকতে চান কিংবা 3 বছর থাকতে চান, সমস্যা তো নেই, আপনি আলোচনা করেন। তারপরে কে মানলো না সেটা নিয়ে আবার আলোচনা করা যায়, তাতে তো সমস্যা নেই। কিন্তু আপনারা আসলে এই বিষয়টাকে ধোঁয়াশার মধ্যে রাখছেন, যে সামনে আসলে এই সরকারের ভবিষ্যৎ কিংবা আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আসলে ধোঁয়াশা, কারো কাছেই পরিষ্কার না যে এই সরকার আসলে কি করতে চাচ্ছে না, কিংবা তাদের আসলে মূল প্ল্যানটা কী। এই প্ল্যানটা যদি পরিষ্কার করা হয়, আমি মনে করি সরকারের উপর থেকে আসলে 50% চাপ কমে আসবে। তার কারণ আমি মনে করি সবথেকে চাপ এই মুহূর্তে মনে করতেছে যে রাজনৈতিক দলগুলো আসলেই অস্থির হয়ে উঠেছেন, এবং এই সরকারের কর্মকাণ্ডে তারা আসলে আশাহত, বিধায় তারা এই অস্থিরতা প্রকাশ করতেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই সরকারকে অবশ্যই একটা রোডম্যাপ দেওয়া উচিত, যে আসলে সেই এই সংস্কার করতে চায়, এই সংস্কারের জন্য তার 2 বছর, 3 বছর, 5 বছর সময় লাগুক, সেটা আসলে সরকার প্রকাশ করুক। আমি মনে করি তাতে করে হবে কি, রাজনৈতিক দলগুলো তাদের ওই তারিখ অনুযায়ী, ওই ডেট অনুযায়ী তারাও আসলে তাদেরকে নিজেদেরকে গুছিয়ে নেবে, এদিকে সরকারের কাজটাকে আসলে র্যান্ডমলি করতে থাকবে। তো আশা করি এটা যদি না করা হয়, এই সরকারের জন্য আসলেই কঠিন চ্যালেঞ্জ। বর্তমানে চ্যালেঞ্জ তো সেই শুরু থেকেই ছিল, সেই চ্যালেঞ্জটা আরও তীব্র চ্যালেঞ্জ আকারে আসলে সরকারের উপর পড়বে। সো আমার মনে হয় সরকারকে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। 3 মাস অলরেডি পার হয়ে গেছে, কিন্তু 100 দিন অলরেডি পার হয়ে গেছে। তো এই সরকারের পারফরমেন্স আসলে কিছুই না। তো কিছু না হওয়ার পরেও আমরা চাই যে এই সরকারের দ্বারা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, যেই সংস্কার, আমরা আসলে সেটা এই সরকারের দ্বারাই আসলে করাতে চাই। এবং এই সরকার যদি এটাকে না করে, তাহলে ভবিষ্যতে আবার সেই ফ্যাসিস্ট একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। অবশ্য এটা অনুভব করা যায় যে এই সংস্কার, এই রিফর্ম যদি আসলে এই সরকার করে যেতে না পারে, কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে সেই পূর্বের অবস্থায় আমাদেরকে ফিরে যেতে হবে। সেখানে আওয়ামী লীগ যদিও নাই, কিন্তু তারপর অন্যান্য যারা আছে তারা যে ফ্যাসিস্ট হবে না, তো ফ্যাসিস্ট হওয়ার মতো উপাদান কিন্তু এখনও বিদ্যমান আছে। এবং এই সরকার যদি এটাকে আসলে করতে না পারে, তাহলে সেই ফ্যাসিস্ট হতেই পারে। ক্ষমতার লোভ কার না আছে, সেটা চাইলে যে কেউ আসলে এই ফ্যাসিস্ট যে সিস্টেমকে ব্যবহার করে সেও ফ্যাসিস্ট হয়ে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। অতএব ছাত্র জনতা আসলে এই জন্য জীবন দেয় নাই, এই জন্য রক্ত দেয় নাই। তো আশা করব যে অতি দ্রুততার সাথে এবং দক্ষতার সাথে যেন সমস্ত কিছুকে আসলে সরকার গুরুত্ব দেয় এবং সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যায়। আমরা জনগণ হিসেবে আমাদের প্রত্যাশাই থাকবে এটা, যে আমরা আসলে আশাহত হব না। কী কারণে? আমরা তো কোনো দিক থেকে না আসলে জনজীবনে একটা স্বস্তি আছে, না বাজারঘাটে স্বস্তি আছে, কোনো কিছুই আসলে এখন পর্যন্ত স্টেবল না, কিংবা স্টেবল যে হবে, কিংবা সরকার যে এই কাজটা এইভাবে শুরু করছে, সেই শুরুটা আসলে আমরা দেখতে চাই, যে হ্যাঁ সরকার এই কাজটা এই গতিতে, এই প্ল্যানে এইভাবে শুরু করছে। তো তখনও মানুষ আশ্বস্ত হবে যে না, সরকার তো আসলে কাজের জন্য আগায় আসছে। কিন্তু আপনার শুধুমাত্র এই নির্বাচন কমিশন গঠন, তারপরে এই যে 6টা কমিশন গঠন করা হলো, এই 6টা কমিশনের আসলে রেজাল্ট কি, সেটা যেন মানুষের সামনে আসে যে এই 6টা কমিশনের রেজাল্ট এটা আসছে। তো এরপরে পরবর্তী পদক্ষেপ কী, সেগুলো যেন আসলে
আমার চাওয়া হচ্ছে এটাই, এই সরকার যা কিছু করুক না কেন সেটা যেন আসলে প্রকাশ্যে হয়, সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয় যে এই সরকার এই কাজ এই উদ্যোগ নিয়েছে, এই কাজ করতে যাচ্ছে। তো তাহলে আমার মনে হয় যে মানুষের এই যে ধোঁয়াশা একটা ব্যাপার, এই যে সংকোচ, তো এগুলা দূর হবে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আসলে আমাদের পথটা অনেক সহজ হবে, সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।